রুকমণি দেবী এবং অঞ্জন বাবুর দুই যমজ মেয়ে রিয়া এবং দিয়া দুজনেই একই ক্লাসে পড়াশোনা করে। দুজনেরই বুদ্ধি খুব ভালো, তবে ছোট মেয়ে দিয়া সবসময় তার দিদি রিয়াকে কপি করার চেষ্টা করে। খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, সাজগোজ সবকিছুতেই সে দিদির মতো হতে চায়। এমনকি সে একবার জেদ করে বসে যে দিদি যে বাড়িতে বিয়ে করে যাবে সেও সেই বাড়িতেই বিয়ে করে যাবে। এ কথা শুনে বাবা মার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। শুনছো তোমার মেয়ের কি বক্তব্য? বলছে দিদি যেখানে বিয়ে করবে ও নাকি সেখানেই বিয়ে করবে, না হলে বিয়েই করবে না। দেখো তো কি বড় ঝামেলায় পড়া গেল। আরে এত ঝামেলার কি আছে? ওর মনে যা এসেছে তাই বলছে। তাছাড়া আমারও মনে হয় দুটো মেয়ে এক জায়গায় থাকলে নিশ্চিন্ত থাকবো, দুজনে একে অপরের খেয়াল রাখবে, এতে করে আমাদেরও টেনশন কমবে। কি বলো? সে তো বুঝলাম, কিন্তু এখনকার দিনে এরকম বাড়ি কোথায় পাওয়া যাবে শুনি, যারা দুই মেয়েকে একসাথে নিজেদের বাড়ির বউ করতে চাইবে? আরে বাবা, পাওয়া যাবে পাওয়া যাবে, খুঁজলে বাঘের চোখ পাওয়া যায়। আরে একেবারে দুটো ছেলে পাওয়া যাবে না? তুমি একটু ধৈর্য ধরো, চারিদিকে খবর পাঠাচ্ছি, তারপর ঠিক খুঁজে বার করবো। পরের দিন থেকেই অঞ্জন বাবু তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলে দেন যে তার মেয়েদের জন্য পাত্রী দেখা হচ্ছে। সবাই যেন সেদিকে নজর রাখে। একেবারে দুই ছেলে হলে সবাই যেন তাকে খবর দেয়। প্রায় 3 মাস এভাবেই কেটে যায়, কিন্তু এরকম কোনো বাড়িই পাওয়া যায় না। একদিন অঞ্জন বাবু খবরের কাগজ পড়ছিলেন এবং হঠাৎ একটি বিজ্ঞাপনে তার চোখ গিয়ে আটকায়। ভোগপুর নিবাসী ব্রাহ্মণ দুই পাত্রের জন্য সুন্দর শিক্ষিত ঘরোয়া পাত্রী কাম্য। যোগাযোগ করতে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। ব্যাস, এই বিজ্ঞাপন পড়েই অঞ্জন বাবু নিচের নাম্বারে ফোন করেন এবং তার দুই মেয়ের বিয়ের যোগাযোগের কথা বলেন। পাত্রের মা মনীষা দেবী অঞ্জন বাবুর কথায় আগ্রহী হয়ে পরের সপ্তাহে মেয়ে দেখতে আসবেন বলে জানিয়ে দেন। অঞ্জন বাবু আনন্দিত গলায় ঘরের ভেতরে ছুটে যান। আরে শোনো, মেয়েদের জন্য একটা ভালো যোগাযোগ এসেছে। ওরা পরের সপ্তাহে আমাদের রিয়া দিয়াকে দেখতে আসছে। ভালো করে খাবারগুলো করবে কিন্তু। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, খাতির করতে হবে না মানে? তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি কাল সকালেই তোমাকে লিস্ট দিয়ে দেব, তুমি সবকিছু কিনে আনবে। আর কাঁচা বাজার, ফল এগুলো সব ওই দিন সকাল সকাল কিনে আনবে। এভাবেই রুকমিণী দেবী এবং অঞ্জন বাবু তাদের মেয়ের যোগাযোগের জন্য তোড়জোড় শুরু করে দেন। কয়েকদিন পর মনীষা দেবী তার দুই ছেলে বিকাশ এবং সঞ্জয়ের সঙ্গে পাত্রী দেখতে আসেন আর বলেন, দিদি, আপনার মেয়েকে তো দারুণ দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। কি নাম মা তোমার? আমার নাম রিয়া। বাহ, নামটাও খুব মিষ্টি, আর কেমন মিষ্টি করে কথা বলে। বাহ, বেশ সুন্দর। দিদি, আমার ছোট মেয়েকে কি আপনার পছন্দ হয়নি? আসলে আমি চাইছিলাম ওদের দুই বোনের যেন একই বাড়িতে বিয়ে হয়। আরে বাবা, আপনার একটা মেয়েকে পছন্দ হওয়া মানে তো আরেকটা মেয়েকে পছন্দ হবে। ওরা দুজনে তো একে অপরের জেরক্স কপি, একটুও ভুল নেই। তাই আমি একজনের সঙ্গে কথা বলে আর একজনের ব্যাপারে জানতে পেরে যাচ্ছি। মনীষা দেবীর কথা শুনে রুকমিণী দেবী এবং অঞ্জন বাবু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কয়েকদিনের মধ্যেই দুই ছেলের সঙ্গে রিয়া এবং দিয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সকালবেলা অঞ্জন বাবু খবরের কাগজ পড়তে পড়তে বলেন, আজকে তো বাড়িতে বিশাল ব্যাপার, দুই বৌমা ভালো মন্দ রান্না করবি আর বেশ আরাম করে খাওয়া হবে। কি বলো? তোমার আর কি কাজ? সারাদিন খালি পেপার পড়া আর সময় সময় ভালো মন্দ খাওয়া দাওয়া করা, নাক ডেকে ঘুমানো। এই শোনো, আজকে যদি তুমি ঘরের আলমারিটা পরিষ্কার না করো তাহলে কিন্তু তোমার দুপুরের ভাত বন্ধ। এ আবার কি ধরনের অত্যাচার রে বাবা? তুমি আমার ভাত বন্ধ করবে মানে? এখন আমার দুই বৌমা এসে গেছে, আমি আর তোমাকে তক্কা করি না। ঠিক এমন সময় রিয়া এবং দিয়া হাতে খাবারের প্লেট নিয়ে টেবিলের কাছে এনে সাজিয়ে রাখে। 2 রকমের প্লেটে পরোটা দেখে মনীষা দেবী বলেন, এ কি বৌমা, আমি তো বড় বৌমাকে আলুর পরোটা করতে বলেছিলাম আর ছোট বৌমা তোমাকে সবজি তরকারি। তোমরা দুজনেই তো দেখছি আলুর পরোটা করে নিয়ে চলে এসেছো। মা, আপনি আমাকে পরোটা করতে বলেছিলেন, সেজন্য আমি পরোটা করে এনেছি। কিন্তু আমি তো দিদি যা করবে তাই করব, আমি তো অন্য কিছু করতে পারবো না, সেজন্য আমিও পরোটা করে এনেছি। দিদি যেমন করে করছিল আমি শুধু দিদির কপি করেছি। দিয়ার কথা শুনে শাশুড়ির মাথায় হাত। মা প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আসলে দিয়া ছোটবেলা থেকে একটু আমাকে কপি করে, মানে আমি যে কাজ করি ও আমার সাথে সাথে সেই কাজই করে, এজন্য এরকম একটু সমস্যা হয়ে গেছে।
সেসব তো ঠিক আছে বৌমা, ও যখন ছোট ছিল তখন না হয় তোমার কপি করতো, সে কথা মানা যায়। কিন্তু এখন তোমরা বড় হয়েছো, তোমরা শ্বশুর বাড়িতে আছো, এখন তো আর এসব করলে চলবে না। ওকেও তো এসব একটু বুঝতে হবে। আমি জানি মা, তবে ও এখনো অনেকটা ইম্যাচিওর। ওকে কিছুদিন সময় দিন, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবে রিয়া তার শাশুড়িকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে। কয়েকদিন কেটে যায়। একদিন সকালে মনীষা দেবী কয়েকটি শাড়ি বার করে দিয়াকে সেগুলো দিয়ে বলেন, ছোট বৌমা, শুনেছি তুমি নাকি খুব সুন্দর সেলাই করতে পারো। হ্যাঁ মা, আমি তো দারুণ সেলাই করতে পারি। জানেন, স্কুলের সেলাই দিদিমণি আমাকে সব থেকে বেশি ভালোবাসতেন, আর আমি হ্যান্ডওয়ার্কে সবার থেকে বেশি নাম্বার পেতাম। বাহ, সে তো খুব ভালো কথা। আর আমি তোমার সেলাইয়ের নমুনা তোমার বাড়িতেই দেখেছি। সত্যি সবকটা সেলাই খুব সুন্দর। এবারের পুজোয় আমি 4টি শাড়ি কিনেছি। আমার এই শাড়িগুলোতে একটু ফলস পাড় লাগাতে হবে, আর এই ব্লাউজগুলোর হাতে একটু ডিজাইন করতে হবে। তুমি একটু করে দেবে প্লিজ? পরের মাসে আমার বোনের মেয়ের বিয়ে, ওখানে আমি এগুলো পরবো। হ্যাঁ মা, আপনি এগুলো আমাকে দিয়ে দিন, আমি এগুলো সুন্দর করে সেলাই করে আপনাকে দিয়ে আসবো। ঠিক এমন সময় কাঁধে ব্যাগ নিয়ে রিয়া আসে আর শাশুড়িকে বলে, মা, আমি একটু মায়েদের ওখানে যাচ্ছি। আসলে কালকে আমার মাসির ননদের ছেলের বিয়ে। মা, বৌদি ওরা সবাই ওখানে যাবে, সেজন্য মা ফোন করেছিল যেন আমি একবার গিয়ে ওদের সবার হাতে মেহেন্দি পরিয়ে দিয়ে আসি। আপনি তো জানেন আমি মেহেন্দি ডিজাইনার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। তবে হ্যাঁ, বেশি দেরি করো না, কিন্তু কাজ হয়ে গেলে তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। মা, আমিও যাবো। এই দিদি, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি 2 মিনিটে। আরে আরে, তুমি কোথায় যাবে? তুমি কি তোমার দিদির মতো মেহেন্দি ডিজাইনার নাকি? ও যাচ্ছে ওর কাজে, তুমি ওর সাথে কি করতে যাবে শুনি? তোমাকে তো আমি এখানে একটা কাজ দিলাম, তুমি সেগুলো করো। না না না, আমি কিছুতে এখানে থাকবো না। দিদি যেখানে যাবে আমিও সেখানে যাব। প্লিজ মা, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। তুই একা একা যাবি না কিন্তু দিদি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দিয়া এভাবেই বায়না করতে থাকে। তখন মনীষা দেবী আর কিছুই বলতে পারেন না। বাধ্য হয়ে তিনি তাকে যাওয়ার সম্মতি দেন। কিছুক্ষণের মধ্যেই দিয়া তার দিদির মতো সেম শাড়ি পরে এবং একই ধরনের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। 2 বোন চলে যাবার পর মনীষা দেবী মনে মনে বলেন, হে কি জ্বালাই পড়া গেল। ছোট বোন তো দেখছি একেবারে কাঠ পুতুল, হেকে সামলানো তো ভারী মুশকিল। এভাবে চললে কি করে হবে? কয়েকদিন পর মনীষা দেবী তার 2 বৌমাকে ডেকে 2 গাছা করে সিটি গোল্ডের বালা দিয়ে বলেন, বড় বৌমা, ছোট বৌমা, এই নাও, আমি এই বালাগুলো তোমাদের জন্য কিনে এনেছি। দেখতে একেবারে সোনার মতো লাগছে, তাই না? তোমরা কদিন ধরেই বলছিলে আশেপাশে ঘুরতে বেড়াতে গেলে সোনার পড়তে অসুবিধা হয়, তাই ভাবলাম এগুলো কিনে আনি। দেখতে সুন্দর, আবার গ্যারেন্টিও আছে। হ্যাঁ মা, খুব সুন্দর দেখতে। এগুলো দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো সোনার নয়। আমার তো এগুলো ভীষণ পছন্দ হয়েছে। দিয়া রিয়ার বালার ডিজাইন দেখে বলে, বাহ দিদি, তোর বালার ডিজাইনটা তো খুব সুন্দর, আমারটা তো পুরো সিম্পল। মা, আপনি আমার জন্য এই একই ডিজাইনের বালা কেন আনলেন না বলুন তো? আমার তো এই ডিজাইনটাই চাই। কেন? তোমার ডিজাইনটাও তো খুব সুন্দর, আমি তো তোমারটাই প্রথমে পছন্দ করেছিলাম। দেখো তো বড় বৌমা, এই ডিজাইনটা ভালো নয়? হ্যাঁ রে দিয়া, তোর ডিজাইনটা তো আমার থেকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা এক কাজ কর, তুই তোর বালাটা আমাকে দিয়ে দে, আর আমারটা তুই রাখ। এবার ঠিক আছে তো? না ঠিক নেই, আমি তোর মতো একই বালা নেব। তুই যদি আমারটাও নিস তাহলে আমি এরকমই একটা নেব। আলাদা আলাদা ডিজাইন আমার পছন্দ নয়। এসব কি অদ্ভুত কথাবার্তা বলো তো? তুমি কি কোনোদিনও দিদির থেকে এক চুলো আলাদা থাকতে পারো না? দিদি যেমন করবে তোমাকে সেই জিনিসের কপি করতে হবে? আরে বাবা, তুমি তো এখন বড় হয়ে গেছো, এখন এরকম দেখলে সবাই হাসাহাসি করবে। আমি মানছি তোমরা যমজ বোন, কিন্তু তা বলে সবসময় এরকম করাটা তো ঠিক না। না না না, আমি কিচ্ছু জানি না। আমি যদি বালা পরি তাহলে দিদির মতো সেম ডিজাইনের পরবো, আর না হলে পরবো না, ব্যাস। দেখ দিয়া, এভাবে সবসময় জেদ করতে নেই। মা তো ঠিকই বলেছে। আচ্ছা এক কাজ কর, তুই 2টো বালা রাখ, আমার যখন যেটা ইচ্ছা হবে আমি তোর কাছ থেকে নিয়ে পরে নেব। এভাবে রিয়া কোনো রকমে তার বোনকে সামলায়। কিন্তু এসব দেখে দিনের পর দিন শাশুড়ি তার ছোট বৌমার প্রতি বিরক্ত বেড়েই চলেছিল। একদিন সকালে তিনি দেখেন রিয়া ঘর পরিষ্কার করছে এবং দিয়া তার পেছন পেছন ঘুরছে। বড় বৌমা তো ঘর পরিষ্কার করছে, তুমিও কিছু না কিছু কাজ করে নাও। তুমি তো আবার তোমার দিদির কপি ছাড়া কাজ করতে পারো না। এক কাজ করো, তুমি অন্য ঘরটা পরিষ্কার করো। না, আমি অন্য ঘর পরিষ্কার করব না। আমি এখানেই দিদির সঙ্গে থাকবো আর দিদির কাজটা দেখবো। আমি এখানেই না হয় পরিষ্কার করি। তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর পারছি না। এই বলে মনীষা দেবী সেখান থেকে চলে যান এবং তিনি মনে মনে ভাবেন,
ছোট বৌমাকে নিয়ে তো আমার ভারী মুশকিল হলো। একে তো কিছুতেই ও দিদির কাছ থেকে সরানো যাচ্ছে না, সব সময় দিদির লেজে লেজে ঘুরে বেড়াচ্ছে। বাইরের কেউ যদি হঠাৎ এসে পড়ে তাহলে তখন কি ভাববে? ভাববে হয়তো মেয়েটা পাগল আছে। আর তাছাড়া এভাবে বড় বৌমা শান্তিতে কাজও করতে পারে না। না, আমাকেই কিছু একটা করতে হবে। পরের দিন মনীষা দেবী হাতে গরম গরম ম্যাগি নিয়ে দিয়ার কাছে যান আর বলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা, তুমি তো ম্যাগি খেতে ভালোবাসো। এই দেখো, আমি তোমার জন্য ভেজিটেবল ম্যাগি করে এনেছি। মা, ও মাই গড, সো সুইট অফ ইউ। সত্যি সত্যি আমার এখন ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি যাই, দিদির সাথে খাবো। ওখানে যেতে হবে না, ওখানে তোমার দিদি তার কোন একটা বান্ধবীর সঙ্গে কথা বলছে দিয়া আমাকে খুব বিরক্ত করছে, সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরে। এখানে আমার কোনো প্রাইভেসি নেই, সবসময় রুমের মধ্যে বসে থাকে, আমি ফ্রি ভাবে থাকতেও পারি না। এসব শুনে আমার খুব খারাপ লেগেছে। তুমি তোমার দিদিকে কত ভালোবাসো, আর ও তোমার ব্যাপারে এসব চিন্তা ভাবনা করে, জানো? এই কথাগুলো শুনে দিয়ার মন খুব খারাপ হয়ে যায় এবং সে কাঁদো কাঁদো গলায় বলে, আপনি সত্যি বলছেন? দিদি এইসব কথা বলেছে? ঠিক আছে, আমি আর দিদির পিছন পিছন করবো না। আমি এবার থেকে একেবারে আলাদা থাকবো আর সবসময় নিজের মতো কাজ করব। বাহ, এটা তো খুব ভালো ডিসিশন। তবে তুমি কি এরকম করতে পারবে? তুমি তো তোমার দিদিকে ছাড়া কোনো কাজই করতে পারো না। এটা সবার ভুল ধারণা। দিদিও এটা ভাবে, তাই জন্য তো এসব কথা বলে। আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি আমার মতো সবকিছু করতে পারি। ঠিক আছে মা, এই কথাগুলো তুমি তোমার দিদিকে বলো না, যেন শুধু শুধু অশান্তি হবে। আমি বুঝতে পারছি, আমি কাউকে বলবো না। সেদিন থেকে দিয়া একটু একটু করে পাল্টে যেতে থাকে। এখন থেকে সে আর ঘন ঘন তার দিদির রুমে যেত না। এমনকি দিদি যে কাজ করত সে তার কাজকে কপিও করত না। ধীরে ধীরে বেশি কথা বলাও কমিয়ে দেয় এবং একা একা সবকিছু করার চেষ্টা করে। রিয়া বেশ কিছুদিন ধরে এসব লক্ষ্য করে এবং একদিন সে দিয়াকে একটা ফেভারিট চকলেট দিয়ে বলে, দিয়া, এই নে তোর ফেভারিট চকলেট। তোর কি হয়েছে রে? তুই কি আমার উপরে রেগে আছিস? না দিদি, আমি তোমার উপরে একটুকু রেগে নেই। আসলে আমি চাই আমিও নিজের মতো করে কাজকর্ম করি। সবসময় তোমার কপি করতে আমারও ভালো লাগে না। এখন দেখো, আমি নিজের মতোই সবকিছু করতে পারছি। হ্যাঁ, আমি তো দেখছি। আর আমি তোর জন্য অনেক হ্যাপি। আই লাভ ইউ দিয়া। আই লাভ ইউ টু দিদি। দুই বোনের মধ্যে মিল হয়ে যায় এবং মনীষা দেবীও এসব দেখে মনে মনে অনেক শান্তি পান, কারণ তিনি একটি মিথ্যে বললেও সেই মিথ্যেতে সবার উপকার হয়। দিয়া নিজের সত্তা খুঁজে পায় এবং তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অর্চনা, এতদিনের স্বপ্ন আজ আমাদের পূরণ হলো বল। আগে আমরা বন্ধু ছিলাম, আর এখন আমরা আত্মীয় হয়ে গেছি। এই কবে থেকে আমাদের ইচ্ছে ছিল আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেব। হ্যাঁ কাঞ্চনা, তুই ঠিকই বলেছিস। আজ আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আমরা আমাদের ছোটবেলার স্বপ্ন পূরণ করেছি। আমার মেয়ের গায়ের রং কালো হওয়ার পরও তুই তোর কথা থেকে এক পাও নড়িসনি। সত্যি আমি খুবই ভাগ্যবতী যে তোর মতো একজন বন্ধু পেয়েছিলাম। আরে এরকম বোকা বোকা কথা বলিস না তো। কাজলকে আমি সেই ছোট থেকে চিনি। ওর গায়ের রং কালো হলেও ওর মনটা বড়ই নরম। ও সকলকে খুব সহজে আপন করে নিতে জানে। আর রং নিয়ে কি হবে, মানুষের গুণটাই তো আসল। এভাবেই তারা দুই বান্ধবী কথাবার্তা বলছিল। আসলে তারা ঠিকই বলছিল। আজ অর্চনা দেবীর মেয়ে কাজলের সঙ্গে কাঞ্চনা দেবীর ছেলে সৌম্যদীপের বিয়ে ছিল। ছোট থেকে কাজলের গায়ের রং শ্যামলা রঙের ছিল, আর বড় হওয়ার সাথে সাথে তার গায়ের রং আরো গাঢ় শ্যামলা বর্ণের হতে থাকে, যার জন্য অর্চনা দেবী সবসময় একটা ভয়ের মধ্যেই থাকতেন যে সৌম্যদীপ হয়তো তার মেয়েকে পছন্দ করবে না, কারণ সে আজকালের ছেলে। আর সত্যি সৌম্যদীপের এই বিয়ে নিয়ে আপত্তি ছিল, কিন্তু সে তার মায়ের কথা ফেলতে না পেরে এক প্রকার বাধ্য হয়েই কাজলকে বিয়ে করে। এরপর বিয়ে সম্পন্ন হয়ে গেলে কাজল সৌম্যদীপ এবং কাঞ্চনা দেবীর সঙ্গে তাদের বাড়ি চলে আসে। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝরাত হয়ে যাওয়ার পরও সৌম্যদীপ ঘরে না আসায় কাজল একটু বিচলিত হয়ে পড়ে এবং তার অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, মা, আপনার ছেলে কাল রাতে কোথায় ছিল? আমি ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। কাল আমাদের প্রথম রাত্রি ছিল আর ও ঘরেই এলো না। আচ্ছা মা, আপনার ছেলের কি আমাকে পছন্দ নয়? আরে না রে মা, ওসব কিছুই নয়। আসলে ওর অফিসের একটু চাপ ছিল, মনে হয় সেজন্যই হয়তো ও ঘুমাতে যায়নি। আর পছন্দ কেন হবে না?
ও কত ভাগ্যবান যে তোর মতো মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে। কাঞ্চনা দেবী এভাবে বললে কাজলের আর কিছুই বলার ছিল না। এরপর কাজল সারাদিন তার সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাতে সৌম্যদীপ বাড়ি ফিরলে কাজল বলে, আচ্ছা কাল থেকে তুমি কোথায় ছিলে? কাল রাতেও তুমি ঘরে আসোনি, আজ সকাল থেকেও তোমাকে দেখতে পাইনি। সত্যি করে বলো তো, তোমার কি আমাকে পছন্দ নয়? কি গো, কথা বলছো না কেন? এভাবে দূরে দূরে থাকলে কথা না বললে কি সমস্যার সমাধান হবে? ওহ, মাথার কাছে এসে বকো না তো, সরে যাও সামনে থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। আর পছন্দের কথা বলছো? তোমার মতো কালো মেয়েকে কেই বা পছন্দ করবে? তোমাকে বিয়ে করে না আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে। লজ্জায় আমি আমার বন্ধু বান্ধবের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারি না। এই সব কিছু হয়েছে না মায়ের জন্য। তুমি কি বলছো? এসব কথা তুমি আমাকে বিয়ের আগে বলতে পারতে। এখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আর এটাই সত্যি। এখন তুমি সত্যি থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না। এখন আমার কি হবে বলো তো? কার আবার কি হবে আমি জানি না, তবে আমি তোমাকে স্ত্রীর পরিচয় দিতে পারবো না। মাই যখন তোমাকে পছন্দ করে নিয়ে এসেছে, তুমি মায়ের সঙ্গেই থাকো। আর হ্যাঁ, আমার কোনো কাজে নাক গলাতে আসবে না। এই বলে সৌম্যদীপ নিজের জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, যেটা দেখে কাঞ্চনা দেবী বলেন, এটা তুই ঠিক করছিস না সৌম্য। তোর বিয়ে হয়ে গিয়েছে, কাজল তো স্ত্রী, আর তুই তো স্ত্রীর দিক থেকে এভাবে মুখ ফিরিয়ে নিতে পারিস না। আর শুনে নে, এই বাড়ি থেকে বেরিয়ে গেলে একেবারের জন্য বেরিয়ে যা। এ বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ হয়ে যাবে, এই কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার এরকম বাড়ির না দরকারও নেই। আর তুমি কি ভাবছো আমার কি কোথাও যাওয়ার জায়গা নেই? তুলিকার সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, আমি এখন ওর সঙ্গে ওরই বাড়িতে থাকবো। আর তুলিকা হচ্ছে ওর বাবা মার একমাত্র মেয়ে, ওর বাবা মার পর সব সম্পত্তি আমাদেরই হবে। হা হা হা। এই বলে সৌম্যদীপ নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আসলে তুলিকা ছিল সৌম্যদীপের বান্ধবী। সৌম্যদীপ এবং তুলিকা একে অপরকে পছন্দ করত। তুলিকা তার বাবার একমাত্র মেয়ে ছিল, আর তুলিকার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন, যার জন্য তুলিকা একটু অহংকারী এবং লোভী প্রকৃতির মেয়ে ছিল। এরপর সৌম্যদীপ এভাবে বেরিয়ে গেলে কাজল এসব কিছু দেখে হতভম্ব হয়ে যায়। সে কখনো কল্পনাই করতে পারেনি যে তার বিয়ের পরের দিনই তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। কাজল ছোট থেকে তার রং কালো হওয়ার জন্য সবার কাছ থেকেই অপমানিত হয়ে আসছিল, তারপরও সে কখনো হার মানেনি। কিন্তু আজ তার স্বামীর এরকম ব্যবহার দেখে সে খুবই ভেঙে পড়েছিল। তখন কাঞ্চনা দেবী বলেন, মা কাজল, এভাবে তুই ভেঙে পড়িস না। ঈশ্বরের উপরে ভরসা রাখ, ঈশ্বর একদিন না একদিন সবকিছু ঠিক করে দেবেন। ভালো মানুষের সঙ্গে উনি কখনোই খারাপ হতে দেন না। দেখবি একদিন সৌম্যদীপ নিজের ভুল বুঝতে পারবে আর ঠিক তোর কাছে ফিরে আসবে। মা, আপনি এরকম কেন করলেন? যখন সৌম্যদীপের আমাকে পছন্দই ছিল না, আপনি এই বিয়েটা কেন জোর করে দিলেন? এখন আমার কি হবে? আমি কি করব, কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। যার স্বামী বিয়ের পরের দিনই তাকে ছেড়ে চলে যায়, তার কি আর কোনো আশ্রয় হয়? মারে, এভাবে বলিস না, আমি তো রয়েছি, আমার সবকিছু তোর। আমি আজই সবকিছু তোর নামে লিখে দেব, তুই শুধু একটু ধৈর্য ধর, দেখবি সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এরপর কাঞ্চনা দেবী এভাবে বললে কাজল তখন নিজেকে সামলানোর চেষ্টা করে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। কাজল এবং কাঞ্চনা দেবী মা মেয়ের মতোই জীবন কাটাতে থাকে। আর এদিকে সৌম্যদীপ তুলিকাকে বিয়ে করে তার সঙ্গে তার বাড়িতেই থাকতে শুরু করে। সৌম্যদীপ এবং তুলিকার বেশ আনন্দের সঙ্গেই দিন কাটতে থাকে। এমনই একদিন সৌম্যদীপ তুলিকাকে বলে, এই তুলিকা, চলো আজ বিকালে না আমরা ওই সামনে পার্ক থেকে একটু ঘুরে আসি। কয়েকদিনে যে আমাদের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে, আমরা নিজেদেরকে একটু সময় দিতে পারিনি। হ্যাঁ সৌম্য বেবি, তুমি ঠিকই বলেছো, চলো আজ আমরা পার্কে যাব, অনেক মজা হবে, কতদিন তোমার সঙ্গে ঘুরতে যাইনি। এরপর সৌম্যদীপ এবং তুলিকা বিকালে রেডি হয়ে তারা পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর তারা পার্কে গিয়ে খুব আনন্দ করে। তুলিকা বলে, এই সৌম্য, আমি দোলায় বসবো, তুমি পিছন থেকে আমাকে দোল দেবে কেমন? আমাকে দোলায় চড়তে খুব ভালো লাগে। আমার তো ভেবেই কেমন লাগছে, খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তুমি বসো, আমি তোমার পিছন দিক থেকে দোলা দিচ্ছি। এইভাবেই তারা পার্কে গিয়ে খুব মজা করে। এরপর তারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। সৌম্যদীপও তার শ্বশুরের টাকাতে বসে বসে আয়েশ করতে থাকে। এখন আর সে অফিসেও যায় না, যার জন্য তুলিকা এবং তুলিকার বাবা সকলেই সৌম্যদীপের উপর অসন্তুষ্টি দেখাতে থাকে। এমনই একদিন সৌম্যদীপ বলে,
বেবি চলো আমরা একটু নিউ ইয়র্ক থেকে ঘুরে আসি। বিয়ের পর থেকে তো সেই আমাদের হানিমুনে এখনো যাওয়া হয়নি, আর আমার প্রথম থাকতে নিউ ইয়র্ক যাওয়ার খুব ইচ্ছা। তুমি বরং তোমার বাবাকে দুটো টিকিট আর আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলো। এমনি হয়নি আবার নিউ ইয়র্ক যাবে? 2 পয়সা তো রোজগারের নাম নেই, খালি বড় বড় স্বপ্ন। এই শোনো, ফ্রিতে থাকছো এটাই তোমার জন্য অনেক, বুঝেছো? বসে বসে আমার বাবার টাকাগুলো ধ্বংস করছে, আর ওসব চালাকি চলবে না। এখন খেতে গেলে টাকা পয়সা দিতে হবে, তবে তুমি খেতে পাবে। কিন্তু তুলিকা, এখন আমি এই মুহূর্তে চাকরি কোথায় থেকে পাবো? তুমি তো জানো চাকরির কি অবস্থা খারাপ। আমাকে কিছুদিন সময় দাও, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব। ঠিক আছে, যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন তুমি এ বাড়িতে রামু কাকার কাজগুলো করবে। এখন থেকে আমি রামু কাকাকে ছুটি দিয়ে দিচ্ছি। টাকা না দিতে পারো, গায়ে খেটে তো খেতে পারবে। তুলিকা এভাবে বললে সৌম্যদীপের খুবই খারাপ লাগে, কিন্তু তার কিছু করার ছিল না। এখন সৌম্যদীপই তুলিকাদের বাড়ির সমস্ত কাজকাম করত। বাজার হাট থেকে শুরু করে রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা, যাবতীয় কাজই সৌম্যদীপকে করতে হতো। তার বিনিময়ে তুলিকা সৌম্যদীপকে পেট ভরে খেতে পর্যন্ত দিত না। এমনই একদিন সৌম্যদীপ খুবই অসুস্থ হয়ে পড়ে। এরপর সে বলে, তুলিকা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি আজকে রান্নাটা করে নিতে পারবে? কি বললে তুমি? আমি রান্না করব? তোমার সাহস তো মন্দ নয়। এ কথা তুমি মুখে আনলে কি করে? এখন তো দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করলে না এ বাড়ি থেকেই তাড়িয়ে দেব। তুলিকা এভাবে বললে সৌম্যদীপের আর কিছুই বলার থাকে না। এরপর সে তার শরীর খারাপ অবস্থাতেই বাড়ির যাবতীয় কাজকাম করতে থাকে, আর মনে মনে বলে, আমি কাজলের সঙ্গে অনেক বড় অন্যায় কাজ করেছি, যার শাস্তি ঈশ্বর আমাকে আজকে দিচ্ছে। কাজল খুবই ভালো মেয়ে, ও কোনোদিনই আমার সঙ্গে এরকম আচরণ করতো না। সত্যি মানুষের রূপটা সবকিছু হয় না। কাজলের রূপ না থাকলেও ওর অনেক বড় মন, কাউকে এইভাবে কষ্ট দিতেও পারে না। এভাবেই সৌম্যদীপ মনে মনে কাজলের নামে বলতে থাকে, আর তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এদিকে কাঞ্চনা দেবী এবং কাজল সৌম্যদীপের এরকম কঠিন অবস্থার কথা জানতে পারে এবং তার কাছে আসে। সৌম্যদীপ তার মা এবং স্ত্রীকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর কাঞ্চনা দেবী বলেন, কি হলো, তুই কাঁদছিস কেন? তোর রূপবতী তুলিকা তোকে বুঝি বাড়ির চাকর করে রেখেছে, যার জন্য তুই একদিন তোর সোনার সংসার ছেড়ে এসেছিলিস, আজ সে তোর এরকম অবস্থা করেছে? এটা তো আমি কল্পনাও করতে পারছি না। মা, আপনার ছেলের এরকম অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন, আর আমাদের সঙ্গে বাড়ি নিয়ে চলুন। এভাবে বলতে বলতে কাজল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কাজলকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তার জানায়, দীর্ঘদিন যাবৎ খাওয়া দাওয়া না করার জন্য শরীরটা একটু কমজোর হয়ে গেছে। এইভাবে খাওয়া দাওয়া না করলে উনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন। এখন থেকে ওনার খাওয়া দাওয়ার প্রতি আপনাদের নজর রাখতে হবে। মা, কাজলের অবস্থা এরকম কি করে হলো? আমি না হলে ওখানে খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু কাজল তো তোমার কাছে মেয়ের মতো ছিল, তাহলে ওর শরীরটা এরকম হলো কি করে? তুই যাবার পর থেকে ও ভালো করে খাওয়া দাওয়া করতো না। তোর দীর্ঘায়ুর জন্য প্রত্যেক সপ্তাহে 4 দিন ব্রত রাখতো। এভাবে টানা ব্রত রাখার জন্য ও দুর্বল হয়ে পড়েছে। কাঞ্চনা দেবীর মুখে কাজলের এরকম কথা শুনে সৌম্যদীপের চোখে জল চলে আসে এবং সে মনে মনে অনুতপ্ত হতে থাকে। এরপর সে তার মা ও স্ত্রী কাজলের কাছে ক্ষমা চায় এবং তারাও সৌম্যদীপকে ক্ষমা করে দেয়। এখন থেকে সৌম্যদীপ কাঞ্চনা দেবী এবং কাজলের সঙ্গে নিজের বাড়িতেই থাকতে শুরু করে। সৌম্যদীপ বুঝতে পারে যে কাজল রঙে কালো হলেও তার মন অনেক বড়। এরপর তারা একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।